অধ্যায় 445 লাইভ ব্রডকাস্ট। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা গেল। সেই আলোতে মিশকালো শহরের দেয়ালগুলো উজ্জ্বল হয়ে উঠল। ডেরিক বার্গের পিঠে একটা চামড়ার ব্যাগ ছিল। তার হাতে ছিল এক্স অফ হারিকেন। ডেরিক তার দলের প্রায় 10 জন সদস্যের সাথে একটা গুহার দরজার বাইরে দাঁড়িয়েছিল। সে চোখ তুলে উপরের দিকে তাকাল। সে দেখল শহরের দেয়ালের পাথরের ফাটলের মাঝে শুকনো আর শক্ত কালো মাটি জমে আছে, কিন্তু সেখান থেকেও একগুচ্ছ জেদি আগাছা গজিয়ে উঠেছে। আগাছাগুলো খুব ঘন ছিল আর দেখতে মানুষের চুলের মতো লাগছিল। ঠিক সেই মুহূর্তে ডেরিক হালকা পায়ের শব্দ শুনতে পেল। সে তাড়াতাড়ি তার দৃষ্টি সরিয়ে নিল আর শহরের গেটের দিকে তাকাল। বিদ্যুতের আলো আর অন্ধকার আসা যাওয়ার মাঝে একটা লম্বা অবয়ব ধীরে ধীরে হেঁটে আসল। তার পিঠে দুটো সোজা তলোয়ার ক্রস করে রাখা ছিল। তারপর ডেরিক আর বাকিদের চোখে পড়ল তার ফ্যাকাশে এলোমেলো চুল। তার চোখগুলো দেখে মনে হচ্ছিল অনেক পুরনো। তার শরীরে ছিল আঁকাবাঁকা, গভীর আর পুরনো ক্ষতের দাগ। সে একটা বাদামি রঙের কোট আর সনের রঙের শার্ট পরেছিল, যা সে সব সময় পরত। সামনে এগিয়ে আসা মানুষটি ছিল সিটি অফ সিলভারের চিফ। সে 6 সদস্যের কাউন্সিলের প্রধান ছিল আর তার নাম ছিল কলিন ইলিয়াড। সে একজন খুব শক্তিশালী ডিমন হান্টার ছিল। তাকে অভিবাদন জানানোর পর ডেরিক অবচেতনভাবেই সিটি অফ সিলভারের চিফের কোমরের দিকে তাকাল। সেখানে একটা চামড়ার বেল্ট ছিল, যা অনেকগুলো ভাগে ভাগ করা ছিল, আর প্রত্যেকটা ভাগের ভেতরে আলাদা আলাদা ধাতব বোতল রাখা ছিল। এটা ছিল একজন অভিজ্ঞ আর শক্তিশালী ডিমন হান্টারের প্রতীক। ডেরিক আগে তার বাবা মায়ের কাছে শুনেছিল যে ডিমন হান্টাররা বিভিন্ন দানবের দুর্বলতা খুব ভালোভাবে খুঁজে বের করতে পারে। তারা বিভিন্ন উপকরণের ব্যবহারও বুঝতে পারে। দানবদের বিরুদ্ধে লড়াই করার সময় তারা তাদের বিশেষ কজিটেশন অবস্থা ব্যবহার করতে পারে, আর উপকরণগুলো দিয়ে তারা জাদুকরী ওষুধ, পবিত্র মলম, এসেনশিয়াল অয়েল আর বিশেষ ইমপ্রিন্ট তৈরি করতে পারত। তারপর এগুলো খেয়ে, শরীরে মেখে আর ব্যবহার করে তারা তাদের লক্ষ্যবস্তুকে আটকে ফেলতে পারত। এক অর্থে অভিজ্ঞ, জ্ঞানী, প্রস্তুত আর বুদ্ধিমান ডিমন হান্টাররা ছিল বেশিরভাগ দানবের জন্য সবচেয়ে বড় শত্রু। তাদের কোমরে থাকা ছোট ধাতব বোতলের সংখ্যা আর ধরন তাদের অভিজ্ঞতার প্রমাণ দিত। অবশ্য এগুলো ডিমন হান্টারদের বিয়ন্ডার ক্ষমতার একটা অংশ মাত্র ছিল। শুধু এগুলোর উপর নির্ভর করে তাদের ডেমিগড বা সেন্ট বলা যেত না। সিটি অফ সিলভারের চিফ চারদিকে তাকাল আর নিশ্চিত হল যে দলের সবাই উপস্থিত আছে। তারপর সে নিচু গলায় বলল, বাতি জ্বালাও, চলো যাই। দলের 2 জন সদস্য সাথে সাথে তাদের লণ্ঠনের মোমবাতিগুলো জ্বালিয়ে দিল। খুব পাতলা চামড়ার ভেতর দিয়ে একটা হালকা হলুদ আলো ছড়িয়ে পড়ল। দিনের বেলায় যখন বিদ্যুতের ঝলকানি অনেক বেশি হতো, তখন সিটি অফ সিলভারের ভেতরে মোমবাতি ব্যবহারের কোনো দরকার পড়ত না, কারণ প্রতি 2 থেকে 3 সেকেন্ড পরপর সেখানে আলো জ্বলে উঠত। তাছাড়া আশেপাশের এলাকার দানবগুলোকে বারবার পরিষ্কার করা হয়েছিল। তবে সিটি অফ সিলভার থেকে বের হয়ে অন্ধকারে ঢোকার পর তাদের যথেষ্ট মোমবাতির আলো বজায় রাখতে হতো। তা না হলে যদি কখনো আকাশে বিদ্যুতের আলো না জ্বলত আর অন্ধকার 5 সেকেন্ডের বেশি স্থায়ী হতো, তাহলে কিছু দানব দলকে আক্রমণ করার প্রবল সম্ভাবনা থাকত। ভয়ঙ্কর যুদ্ধ হওয়াটা সবচেয়ে ভয়ের বিষয় ছিল না। ডেরিকের সবচেয়ে স্পষ্ট মনে ছিল একটা গল্প, যা তার বাবা মা তাকে বলেছিল। একবার যখন তারা অন্ধকারের গভীরে অনুসন্ধান করছিল, তখন পচন্ত লাশের পালের সাথে তাদের একটা লড়াই হয়েছিল। সেই লড়াইয়ের কারণে তারা সময়মতো মোমবাতি পাল্টাতে পারেনি। এর ফলে তাদের 8 সেকেন্ড ধরে অন্ধকারে ডুবে থাকতে হয়েছিল। যখন আবার বিদ্যুৎ চমকাল আর মোমবাতির আলো দেখা গেল, তখন তারা অবাক হয়ে দেখল যে তাদের 8 জন সদস্যের মধ্যে মাত্র 5 জন অবশিষ্ট আছে। বাকি 3 জন একদম চুপচাপ গায়েব হয়ে গিয়েছিল, তাদের আর কখনোই দেখা যায়নি। ডেরিক একটা দীর্ঘশ্বাস নিল। সে এক্স অফ হারিকেন শক্ত করে ধরল। তারপর সে দলের মাঝখানে হেঁটে সিটি অফ সিলভারের চিফের পেছনে পূর্ব নির্ধারিত দিকে এগোতে লাগল। একটা বিদ্যুতের ঝলকানি দেখা গেল। লম্বা কালো ঘাসে ঢাকা সমভূমিটাকে তখন একটা ভয়ঙ্কর অয়েল পেইন্টিংয়ের মতো লাগছিল। 10 জন বিয়ন্ডারের অনুসন্ধান দল এবড়োখেবড়ো নুড়ি পাথরে ভরা পথ ধরে হাঁটতে লাগল। তারা কালো ঘাসের গভীরে প্রবেশ করল। বিদ্যুতের আলো কমে গেল। ঘন অন্ধকার সাথে সাথে তাদের উপর নেমে আসল, তাদের প্রায় পুরোপুরি গ্রাস করে নিল। হলুদ মোমবাতির আলো চামড়া ভেদ করে বের হয়ে আসছিল। সেই দুর্বল আলো এদিক ওদিক দুলছিল আর চারপাশের এলাকা পাহারা দিচ্ছিল। ইস্ট বড়োর একটা নোংরা আর সস্তা কফি শপে আগে থেকে ঠিক করা সময় অনুযায়ী ক্লাইন মোরেত্তি ওল্ড কোহলারের দেখা পেল। কোহলার তার টোস্টে মাখন লাগাচ্ছিল। ক্লাইন টেবিলের উপর রাখা একটা দুমড়ানো সিগারেটের দিকে তাকিয়ে হাসল। নতুন কিনেছ? না, এটা পুরনো। আমি তারপর থেকে আর সিগারেট খাইনি, তবে এটা সব সময় আমার সাথে রাখি। মাঝে মাঝে বের করে একটু শুঁকে দেখি। হে, এটা আমাকে আমার সেই ভবঘুরে জীবনের কথা মনে করিয়ে দেয়। তখন আমার সত্যি মনে হতো যে আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। ওল্ড কোহলারের গলায় একটু ভয়ের আভাস ছিল।
ক্লাইন আগে থেকে ভাঙিয়ে রাখা 20 সলি নিল। সে চেয়ারে বসতে বসতে টাকাগুলো টেবিলের ওপর দিয়ে কোহলারের দিকে এগিয়ে দিল। গতবারের তথ্যগুলো নিয়ে আমি খুব সন্তুষ্ট ছিলাম। ওল্ড কোহলারের বিনয়ী উত্তরের জন্য অপেক্ষা না করে ক্লাইন মাথা ঘুরিয়ে কাউন্টারের দিকে তাকাল। 1 টুকরো ওটমিল পাউরুটি, 2 টুকরো টোস্ট, 1 খণ্ড মাখন, আলু দিয়ে গরুর মাংসের স্টু আর 1 পেন্সের 1 কাপ চা। মিস্টার মোরিয়ার্টি, তুমি কি গতকাল রাতের খাবার খাওনি? ওল্ড কোহলার টাকাগুলো হাতে ধরে এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। ক্লাইন মাথা নেড়ে হাসল। আমি পরে অনেক ব্যস্ত থাকব, আর হয়তো দুপুরের খাবার খাওয়ার সময় পাব না। ক্লাইনকে দেখাতে হতো যে সে খুব সক্রিয় আর কাজ নিয়ে সিরিয়াস, কারণ সে প্রিন্স এদেশাকের কাছ থেকে 100 পাউন্ড পেয়েছিল। ওল্ড কোহলার আর কোনো প্রশ্ন করল না। সে টাকাগুলো পকেটে ঢোকাতে ঢোকাতে খুব সাবধানে চারদিকে তাকাল। তুমি আগে যে বিষয়টা নিয়ে খোঁজ নিতে বলেছিলে সেটার কিছু খবর পেয়েছি। আজিকের মাথার দাম ঘোষণা করেছে কয়েকজন গ্যাং লিডার আর কিছু তথ্য ব্যবসায়ী। তবে আমি জানি না কে তাদের এই কাজটা দিয়েছে, কারণ তাদের সাথে যোগাযোগ করা খুব কঠিন। এমআই নয়। ক্লাইন মাথা নেড়ে সায় দিল। এটুকুই যথেষ্ট। এর বেশি গভীরে যাওয়ার দরকার নেই। এটা অনেক বিপজ্জনক। ওল্ড কোহলা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, 2 দিন আগে গোল্ডেন ক্লোয়াক স্ট্রিটের একটা সস্তা হোটেলে একজন আজিকের মতো দেখতে কাউকে দেখেছে। শোনা গেছে যে লোকটা হুবহু বাউন্টি নোটিশের ছবির মতো দেখতে ছিল। ক্লাইনের বুক ধরফর করে উঠল, কিন্তু সে অবাক না হয়ে হাসল। তারপর? এমন তো নয় যে আমি যখনই এই বাউন্টিটা নেওয়ার জন্য তৈরি হলাম তখনই ব্যাপারটা শেষ হয়ে গেল। তারপর এই খবর পেয়ে অনেক বাউন্টি হান্টার সেখানে ছুটে গিয়েছিল, কিন্তু তারা কিছুই পায়নি। তারা বলেছে যে ঘরের ভেতরে লড়াইয়ের চিহ্ন ছিল। ওল্ড কোহলার তার জোগাড় করা তথ্যগুলো মনে করার আপ্রাণ চেষ্টা করল। খবরটা নিশ্চয়ই প্রথমে এমআই নয় এর কাছে পাঠানো হয়েছিল। আজিক কি তাদের সাথে গোপনে লড়াই করেছিল? কে জানে ফল কি হয়েছিল। ক্লাইন সস্তা কফি শপের মালিকের দিকে তাকাল, যে একটা প্লেট হাতে নিয়ে এদিকেই আসছিল। সে নিজে নিজে বিড়বিড় করার ভান করে ওল্ড কোহলারকে বলল, একটু পরে আমাকে গোল্ডেন ক্লোয়াক স্ট্রিটে নিয়ে চলো। হয়তো আমি কোনো সূত্র পেতে পারি। ইস্ট বড়োতে সকালের নাস্তার সময় পেরিয়ে গিয়েছিল, তাই সস্তা কফি শপটাতে খুব কম খদ্দের ছিল। ঠিক আছে। ওল্ড কোহলার কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল। সব মিলিয়ে 16.5 পেন্স সস্তা কফি শপের মালিক ক্লাইনের নাস্তা টেবিলের ওপর রাখল। আলুর সাথে গরুর মাংস খুব বেশি ছিল না, তবে স্টুটা অনেক বেশি রান্না করা হয়েছিল। এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে খাবারটা আগে থেকেই তৈরি করা ছিল। খাবারের কড়া গন্ধে ওল্ড কোহলারের জিভে এমন জল চলে আসল যে সে নিজের অজান্তেই ঢোক গিলল। বিল মেটানোর পর ক্লাইন একটা কাঁটা চামচ আর চামচ হাতে নিয়ে ওল্ড কোহলারকে বলল, বলো, এখন আর দো ফুলের অনুসারীদের খোঁজার মতো তেমন কেউ নেই, শুধু কয়েকজন নাছোড়বান্দা বাউন্টি হান্টার ছাড়া। অনেক বেকার নারী সুতোকর্মী আর কিছু পুরুষ শ্রমিক ইস্ট বড় ছেড়ে চলে গেছে। ওল্ড কোহলার একটার পর একটা বিষয় বলতে লাগল। কি? ক্লাইন গরুর মাংস গিলে মাথা তুলে তাকাল। ইস্ট বড় ছেড়ে চলে গেছে? তারা নিশ্চয়ই অন্য কোনো কাজ পেয়ে গেছে। তবে তারা কোথায় গেছে সেটা আমি জানতে পারিনি। ওল্ড কোহলার সত্যি কথাই বলল। তাদের পরিবারের লোকেরা কি কিছু জানে না? ক্লাইন জোর দিয়ে জিজ্ঞেস করল। কেউ কেউ তাদের বেকার পরিবারের সদস্যদের নিয়ে চলে গেছে, আবার কেউ কেউ শহরের বাইরে থেকে একা কাজ খুঁজতে এসেছিল। ওল্ড কোহলার আগে থেকেই কিছু খোঁজখবর নিয়ে রেখেছিল। তাদের পছন্দের ধরন দেখে মনে হচ্ছে কোথাও কোনো গোলমাল আছে। ক্লাইন কথাটা মনে রাখল। সে খেতে খেতে ইস্ট বড়োতে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে ওল্ড কোহলারের কথা শুনতে লাগল। পরবর্তী সাক্ষাতের সময় ঠিক করার পর ক্লাইন চামচ নামিয়ে রাখল। সে মুখ মুছে তার টুপিটা হাতে নিয়ে বলল, চলো গোল্ডেন ক্লোয়াক স্ট্রিটের দিকে যাই। গোল্ডেন ক্লোয়াক স্ট্রিটের একমাত্র সস্তা হোটেলটিতে। গোল্ডেন ক্লোয়াক স্ট্রিট হোটেলের মালিক 2 পেন্স বকশিস নেওয়ার পর ক্লাইন আর ওল্ড কোহলারকে সেই ঘরে নিয়ে গেল। সবার সন্দেহ ছিল যে আজিক এই ঘরেই থাকত। এই সময়ে অনেক বাউন্টি হান্টার এখানে এসেছে। হে হে, এতে আমার বেশ ভালোই রোজগার হয়েছে, তাই আমি ঘরটাকে আগের মতোই রেখে দিয়েছি। গোল্ডেন ক্লোয়াক স্ট্রিট হোটেলের মালিক তার চাবি দিয়ে দরজা খুলে ভেতরের দিকে আঙুল দেখাল। প্রথম দেখায় ক্লাইন দেখতে পেল যে ঘরের চেয়ারগুলো উল্টানো আর সব জায়গায় ছেঁড়া ন্যাকড়া ছড়ানো আছে। লড়াইয়ের আর কোনো চিহ্ন সেখানে ছিল না। তার প্রখর আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে ক্লাইন বিছানার নিচে তাকাল। 2 সেকেন্ড তাকিয়ে থাকার পর সে এগিয়ে গেল আর নিচু হয়ে বিছানায় হাত চাপড়াল। হঠাৎ করে ধুলো উড়ে গেল আর বিছানার নিচ থেকে একটা ছাইরঙা ইঁদুর লাফ দিয়ে বেরিয়ে আসল। ইঁদুরটাকে দেখতে একদম স্বাভাবিক লাগছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু ক্লাইনের স্পিরিট ভিশনে ইঁদুরটার আভা শুধু কালো আর সবুজ রঙের দেখাচ্ছিল। মৃত ছাইরঙা ইঁদুরটা একটা কোণ ঘুরে দেয়াল বেয়ে উপরে উঠতে লাগল। তখন ক্লাইনের চোখে তার পেটটা পড়ল। সেই নরম জায়গাটার মাংস সবুজ হয়ে গিয়েছিল আর সেখান থেকে পুঁজ বেরোচ্ছিল। যে কেউ দেখলেই বুঝতে পারত যে তার ভেতরের অঙ্গগুলো একইভাবে পচে গেছে। ক্লাইন চিন্তিতভাবে ওল্ড কোহলারের দিকে তাকাল। কোহলার মৃত ছাইরঙা ইঁদুরের দিকে মোটেও খেয়াল করছিল না। আজিকের মাথার দাম কি প্রত্যাহার করা হয়েছে?
না। ওল্ড কোহলার মাথা নেড়ে নিশ্চিত করল। ক্লাইন আবার ঘরটা ভালো করে দেখল। তারপর সে বাইরে বেরিয়ে এসে বলল, চলো যাই, এখানে কোনো দরকারি সূত্র নেই। 15 মিন্স্ক স্ট্রিট। ক্লাইন সারাদিন ব্যস্ত থাকার পর তার বিছানায় শুয়ে পড়ল আর স্বপ্নের জগতে প্রবেশ করল। মাঝে মাঝে টানা আর মাঝে মাঝে ভাঙা ভাঙা দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। হঠাৎ করেই ক্লাইন জেগে উঠল। সে জানত যে সে স্বপ্ন দেখছিল। একটা শক্তি আমার স্বপ্নে ঢুকে পড়েছে। ক্লাইন তার আগের ঘোর লাগা অবস্থা বজায় রেখে চারপাশটা ভালো করে দেখে নিল। সে নিজেকে উর্বর মাঠের একটা শহরতলিতে আবিষ্কার করল। দূর থেকে একটা নদী বয়ে এসে তার সামনের খাদের চারপাশে একটা বাঁক নিয়েছিল। খাদের এক পাশটা একদম ফাঁকা ছিল। সেখানে একটা খাঁটি সাদা পাথর দেখা যাচ্ছিল। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন এর মধ্যে একটা পবিত্র সৌন্দর্য আছে। কালো কোট আর গাঢ় জ্যাকেট পরা প্রায় 10 জন নারী আর পুরুষ উপসাগরের একটা লুকানো মাটির নিচের প্রবেশপথ ঘিরে রেখেছিল। তাদের মধ্যে ক্লাইনের পরিচিত ইকানসার বার্নার্ডও ছিল। হোয়াইট ক্লিফ টাউন, স্ট্র্যাটফোর্ড, রিভার ক্রিক, মেশিনারি হাইভ মাইন্ড। তারা কি আমন পরিবারের সমাধি খুঁজছে? কিন্তু আমার স্বপ্নে এসব দৃশ্য কেন আসবে? ক্লাইন খুব অবাক হল। ঠিক সেই মুহূর্তে সে দেখল নদীর জলের উপরিভাগ ঢেউ খেলছে। সেখানে দ্রুত এক লাইন সাদা লেখা ফুটে উঠল, তোমার অনুগত আর বিনয়ী সেবক অ্যারোডেস অনুসন্ধানের পরিস্থিতি সম্পর্কে তোমাকে জানাতে এসেছে। ক্লাইন হাঁ করে রইল। কিছুক্ষণের জন্য তার কথা বলার ক্ষমতা হারিয়ে গেল। তারপর তার মাথায় একটা গলা প্রতিধ্বনিত হল, আমাকে বলো, একটা পুরোপুরি ভালো আয়না কেন চগলখোর হবে?